সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি দেলোয়ার হোসেন, প্রভাষক অর্থনীতি বিভাগ, তোমাদের সাথে আজকে আবারও অনলাইন ক্লাসে মুখোমুখি হয়েছি। আমাদের আজকের আলোচ্য টপিক অর্থনীতির দ্বিতীয় পত্র, দশম অধ্যায়, উন্নয়ন পরিকল্পনা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অলরেডি আমরা গত কয়েকটা ক্লাস আমরা অনলাইনে ক্লাস করেছি এবং তোমরা যারা এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা গত ক্লাসেও দশম চ্যাপ্টার উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে উন্নয়ন পরিকল্পনার পরবর্তী টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব। উন্নয়ন পরিকল্পনার অভিজ্ঞতা কি বাংলাদেশে, এবং বাংলাদেশ এ পর্যন্ত যতগুলো উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তার প্রভাব বা ফলাফল কি, সেগুলো সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম যে উন্নয়ন পরিকল্পনা কি, উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব কি, তারপর কেন উন্নয়নশীল দেশগুলো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে থাকে, কি উদ্দেশ্যের সফলতা কি বা ব্যর্থতা কোন জায়গায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং আমাদের উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি যেগুলো ছিল কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তোমরা যারা গত ক্লাসটা করতে পারো নাই, আমাদের ইউটিউব চ্যানেলে, নরসিংদী সরকারি কলেজের ইউটিউব চ্যানেলে সেই ক্লাসগুলো আছে, তোমরা অলরেডি দেখে নিতে পারো আর কি পরবর্তী সময়ে। যাই হোক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স অফ ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভের সময়ে বাংলাদেশ একটি যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি লাভ করে। অর্থাৎ আমরা যখন 1971-এ পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে উদয় হইলাম, কিন্তু তখন আমাদের দেশে অর্থনৈতিক কন্ডিশন ছিল খুবই শোচনীয় বা ভালনারেবল অবস্থা। তো এই যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ অত্যন্ত দ্রুততার সাথে পরিকল্পিত উন্নয়নের পথে অগ্রসর হয়। বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশের অবিসংবিধিত রাজনেতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে 1973 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ শুরু করে। অর্থাৎ বাংলাদেশও দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করার জন্য বা দ্রুত অর্থনীতি অগ্রসরতার জন্য বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার রুটম্যাপে প্রণয়ন করে, এবং সেটা প্রথমে 1973 সালে প্রথম বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে। এরই ধারাবাহিকতায় এই পর্যন্ত 6টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও একটি দ্বিবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছে এবং এদের মেয়াদকালও শেষ হয়েছে। বর্তমানে একটি প্রেক্ষিত পরিকল্পনার আওতায় সপ্তম পরিকল্পনা 2006 থেকে 2020 উন্নয়ন কার্যক্রম চলছে। এইসব পরিকল্পনার লক্ষ্য মাত্র প্রবৃদ্ধি অর্জন, সম্পদ বন্টন ও অর্জন প্রবৃত্তি উন্নয়ন পরিকল্পনার অভিজ্ঞতা সম্পর্কে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা অলরেডি বললাম যে বাংলাদেশ 6টি পঞ্চবার্ষিক পরিকল্পনা ও একটি দ্বিবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেটার সম্বন্ধে কাজগুলোর মেয়াদকালও আমাদের শেষ হয়েছে। তো আমরা আমাদের 6টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইমগুলো আমরা একটু খেয়াল করে দেখে নিই। আমাদের প্রথম পঞ্চবার্ষিকী মানে 5 বছরের একটি পরিকল্পনা। তোমরা আবারও খেয়াল করবা যে বাংলাদেশ তাদের অর্থনৈতিক অগ্রসরতা বজায় রাখার জন্য 5 বছর অন্তর একটা পরিকল্পনা প্রণয়ন করে সে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই 5 বছর মেয়াদী পরিকল্পনাগুলো অলরেডি 6টা পরিকল্পনা ছিল
এবং বর্তমানে 7ম পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে, অর্থাৎ 6টা পরিকল্পনার মেয়াদ শেষ হয়েছে। আমরা সেই 6টা পরিকল্পনার সম্বন্ধে একটু ব্রিফলি দেখব যে টাইমগুলো কী কী। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল 1973 থেকে 1978। খেয়াল রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল 1973 সাল থেকে 1978 সাল। তারপর 1973 সাল থেকে 1978 সালে পরে বাংলাদেশ দীর্ঘ পঞ্চবার্ষিক পরিকল্পনা যেতে পারে না বিধায় 1978 থেকে 80 একটি দ্বিবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে এবং পরবর্তীতে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে 1980 থেকে 85, তৃতীয় 85 থেকে 90, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 90 থেকে 95, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 97 থেকে 2002, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2011 থেকে 15 এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2016 থেকে 2020 সাল নাগাদ, বর্তমান নাগাদ চলতেছে। তো আমরা বিভিন্ন পরিকল্পনা আমলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এবং অর্জিত প্রবৃদ্ধির হারের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, বা আমাদের আদৌ পঞ্চবার্ষিক পরিকল্পনা উদ্দেশ্যসমূহ কী ছিল, আমরা সফলতা কতটুকু দ্বারপ্রান্তে উপনীত হতে পেরেছি, বা আমাদের ব্যর্থতাটা কোন জায়গায় ছিল, আমরা সেই জিনিস সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1973 সাল থেকে 1978 সাল নিয়ে প্রথমে আমরা আলোচনা করতেছি। তো 1973 সাল থেকে 1978 সনটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। 1971 সালে 16 ডিসেম্বর বিজয় দিবসের মাধ্যমে আমরা স্বাধীনতা দেশের কর্মভার গ্রহণ করা হয়। তখন এই দেশটা সদ্যমাত্র একটা যুদ্ধ শেষ, যুদ্ধের মধ্যে হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা স্বাধীন দেশের যুগে প্রবেশ করি। তো স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনীতি খুবই ভঙ্গুর থাকে এবং অবস্থা খুবই শোচনীয় থাকে। বাংলাদেশেও তার ব্যতিক্রম ছিল না। বাংলাদেশের অর্থনীতি ছিল খুবই শোচনীয় এবং খুবই ভালনারেবল। তো এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1973 সাল থেকে 1978 সাল পর্যন্ত প্রণয়ন করা হয়। 1973 সালের 1 জুলাই হতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যক্রম গ্রহণ শুরু হয় এবং 1978 সালের 30 জুন এই পরিকল্পনার মেয়াদ শেষ হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোট ব্যয়ের পরিমাণ ধরা হয় 4,455 কোটি টাকা। অঙ্কটা তোমরা খেয়াল রাখবে, 4,455 কোটি টাকা। তন্মধ্যে সরকারি খাতে বরাদ্দের পরিমাণ হলো 3,952 কোটি বরাদ্দ টাকা এবং বেসরকারি খাতে বরাদ্দের পরিমাণ ছিল 503 কোটি টাকা। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকারি খাতের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পরিকল্পনা মোট বরাদ্দের প্রায় 89% সরকারি খাতে এবং প্রায় 11% বেসরকারি খাতে বরাদ্দ করা হয়। এই পরিকল্পনার আরও একটা উল্লেখযোগ্য দিক ছিল যে অভ্যন্তরীণ সম্পদের উপর অধিকতর গুরুত্ব আরোপ করা হয়। পরিকল্পনা মোট ব্যয়ের 60% অভ্যন্তরীণ সম্পদ হতে এবং বাকি 40% বৈদেশিক উৎস হতে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মোট ব্যয় বরাদ্দের 2,698 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 1,757 কোটি টাকা বৈদেশিক ঋণ ও সাহায্যের মাধ্যমে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। এখন আমরা দেখব প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ, এম এন্ড অবজেক্টিভস অফ দ্য ফার্স্ট 5-year প্ল্যান। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান ও লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা এক টপিকস ধরে আলোচনা করি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য হলো জনসাধারণের দারিদ্র্য লাঘব করা।
অর্থাৎ যেহেতু ওই আমলে বাংলাদেশ ছিল একটা দারিদ্র পীড়িত রাষ্ট্র এবং যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম মানুষ ছিল দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। তো সরকার প্রথমেই প্রাইম লক্ষ্যমাত্রা স্থির করলো পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ করা। কিভাবে দারিদ্র্য দূরীকরণ করা যায়? আয়ের সুষম বন্টন, অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জাতীয় আয় যুক্তি সঙ্গত পরিমাণ বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য কমিয়ে আনা হবে। অর্থাৎ সুষম আয়ের বন্টনের মাধ্যমে, তারপরে অধিক কর্মসংস্থান সুযোগ সৃষ্টির মাধ্যমে এবং জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে আমাদের দারিদ্র্যের পরিমাণটা কমিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়। সেকেন্ড অপশনটা হচ্ছে পরিকল্পনা আমলে মোট জাতীয় উৎপাদন বার্ষিক শতকরা 5.5 ভাগ হারে বৃদ্ধি করা হবে। অর্থাৎ আমাদের প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5% 1973 থেকে 78 প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়। তো মাথাপিছু আয় বার্ষিক শতকরা 2.5% হারে বৃদ্ধি করা হবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম আরেকটা লক্ষ্য হচ্ছে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি দ্রুত পুনর্বাসন ও পুনর্গঠন করা এবং কৃষি ও শিল্পের অবস্থা দ্রুত উন্নতি করা। তো এই আমলে প্রায় 41 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করে এই কর্মসংস্থান সুযোগ সৃষ্টির মধ্যে বেকার সমস্যা সমাধানে কিছুটা করা হয়। এই পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম আরেকটা লক্ষ্য হচ্ছে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যথাসম্ভব কমিয়ে আনা। অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিতে প্রায় সময় দেখা যায় ইনফ্লেশনটা দ্রুত হারে ঘটতে থাকে এবং খুবই অর্থনীতিকে ভালনারেবল সিচুয়েশনে নিয়ে যায় বা নাজুক অবস্থানে তৈরি করে। তো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেইন আরেকটা লক্ষ্য হচ্ছে দ্রব্যমূল্য যেটা আছে সেটার প্রাইসটাকে স্থিতিশীল রাখা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যথাসম্ভব কমিয়ে আনা। অর্থাৎ মানুষের চাল, ডাল, নুন, তেল, এভরিথিং যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলোর প্রাইসটাকে মানুষের মধ্যে প্রাইসটা কমিয়ে মানুষের জীবনযাত্রার ব্যয়টাকে হ্রাস টেনে ধরার চেষ্টা করা হয়। তারপরে জনগণের ন্যূনতম চাহিদা পূরণের উদ্দেশ্যে অত্যাবশ্যকীয় পণ্য উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা হয়। যেই জিনিসগুলো জনগণের জন্য খুবই দরকারি সেই জিনিসগুলোর তৈরির দিকে লক্ষ্যমাত্রাটা বেশি, মনোযোগটা বেশি ধাবিত করা হয় বা বরাদ্দটা ওই দিকে দেওয়া হয়। তারপরে খাদ্য ঘাটতি দূরীকরণ ও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এই পরিকল্পনার একটা মূল লক্ষ্য ছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। আমরা রপ্তানি ক্ষেত্রে প্রচলিত অপ্রচলিত উভয় প্রকার পণ্যের রপ্তানি বৃদ্ধি করা এবং উৎপাদন কাঠামো পরিবর্তন করে রপ্তানি বৃদ্ধিতে উৎসাহ প্রদান করা। এই পঞ্চবার্ষিক পরিকল্পনার আরেকটা মেইন লক্ষ্য ছিল রপ্তানি বাড়ানো এবং রপ্তানি উপযোগী পণ্য উৎপাদন করার জন্য উৎসাহ বৃদ্ধি করা। তারপরে যে শিক্ষা, স্বাস্থ্য, বাসগৃহ, পানি সরবরাহ প্রভৃতি খাতগুলোর উন্নয়নের মাধ্যমে জনসাধারণের কর্মদক্ষতা বৃদ্ধি করা আরেকটা লক্ষ্য ছিল। তারপরে হচ্ছে জাতীয় সম্পদ সুসংহত করে আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস করা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা রাষ্ট্র যদি তার বৈদেশিক পরনির্ভরশীলতা বা বৈদেশিক নির্ভরশীলতা কমিয়ে আনতে পারে তাহলে রাষ্ট্র তার ডিসিশন মেকিং করতে পারে নিজস্ব গতিতে বা নিজস্ব চিন্তা চেতনা বা জনগণের
আবেগ অনুভূতি যেভাবে কাজ করে সেভাবে রাষ্ট্র তার চিন্তাটা বাস্তবায়ন করতে পারে। কিন্তু একটা রাষ্ট্র যদি ঋণের ভারে জর্জরিত থাকে এবং যে দেশ থেকে ঋণটা কালেক্ট করে, অটোমেটিক্যালি ওই রাষ্ট্রের চিন্তা চেতনা এই রাষ্ট্রের মধ্যে প্রবাহিত করে দেয় এবং ঋণ গ্রহীতা রাষ্ট্র বাধ্য হয় ঋণদাতা রাষ্ট্রের চিন্তা চেতনাগুলোকে ফলো করতে, না হলে ঋণের ফাঁদের জালে আটকে দেবে। তো বাংলাদেশ সরকারের প্রাইম লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল পঞ্চম বার্ষিক পরিকল্পনার সময়, যে আস্তে আস্তে এই যে আমাদের বাজেটের 40% বৈদেশিক উৎস হতে আমাদের ঋণ সংগ্রহ করা হয়, সেই ঋণটা আস্তে আস্তে কমিয়ে আমাদের বৈদেশিক নির্ভরশীলতা কমিয়ে আমাদের আত্মনির্ভরশীল জাতি হিসেবে গঠন করার জন্য তারা তাগিদ অনুভব করে এবং সেই অনুযায়ী তাদের বাজেটটা পঞ্চবার্ষিকীর পরিকল্পনা প্রণয়ন করে। তারপরে হচ্ছে দেশের সব অঞ্চলের মধ্যে আয় ও কর্মসংস্থানের সুযোগ ও সুষম ব্যাপক সম্প্রসারণ নিশ্চিত করা। অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল যাতে দেশের কোনো অঞ্চল অবহেলিত না থাকে। দেখা যাচ্ছে বাংলাদেশের একটা অঞ্চলে বেশি করে উন্নয়ন হচ্ছে, আরেক অঞ্চল উন্নয়নের ধারে ছিটে ফোটো পাচ্ছে না। এই অবস্থায় যদি যাতে না থাকে এবং সারা দেশে যাতে সুষম উন্নয়ন বন্টন হয় এবং সুষম উন্নয়ন সারা দেশের সকল লোকের যাতে সুষম উন্নয়নের ব্যবস্থা করা যায় সেই সম্বন্ধেও সরকার সজাগ ছিল। সেই কারণে তারা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে এই জিনিসটায় বৈষম্যটা কমানোর জন্য তাগিদ অনুভব করে। তারপর হচ্ছে বৈদেশিক লেনদেনের প্রতিকূল ভারসাম্য দূর করার লক্ষ্যে রপ্তানি সম্প্রসারণ এবং আমদানি হ্রাসের ব্যবস্থা করা। আমরা জানি আমরা যদি বেশি রপ্তানি করতে পারি তাহলে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করব, আর যদি অধিক আমদানি করি তাহলে আমাদের অধিক বৈদেশিক মুদ্রা লস হবে। তো আলটিমেটলি দেখা যাবে আমাদের যদি রপ্তানি কম থাকে আমদানির তুলনায়, তখন আমাদের ট্রানজ্যাকশন ডেফিসিট বা লেনদেনের ইমব্যালেন্স থাকে। তো লেনদেনের ইমব্যালেন্স থাকা মানে যে কোনো দেশের জন্য একটা অর্থনীতির জন্য একটা সংকেত। এই জন্য আমাদের আমদানি নির্ভরতা কমানো এবং আমাদের রপ্তানি যাতে বাড়ালে আমাদের লেনদেনের ভারসাম্যটা বজায় রাখে এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেই লক্ষ্যটা নিয়েও কাজ করা হয়েছিল। তারপরে পরিকল্পনাকালে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা এবং জনসংখ্যার বৃদ্ধির হার বার্ষিক শতকরা 3 থেকে 2.8 ভাগে নামিয়ে আনা লক্ষ্যমাত্রা স্থির করা হয়। আমরা বাংলাদেশ একটা ওভার পপুলেটেড বা একটা জনবহুল রাষ্ট্র। আমাদের যে কর্মসংস্থান বা বিস্তারিত আমাদের যে ল্যান্ড আছে, ভূমি আছে, তার তুলনায় আমাদের জনসংখ্যা অত্যাধিক বেশি। অর্থাৎ আমাদের জনসংখ্যার এই ভূখণ্ডের মধ্যে যতটুকু জনসংখ্যা থাকা প্রয়োজন ছিল তার চেয়ে বেশি পরিমাণে জনসংখ্যার চাপ আছে। এখন গভর্নমেন্টের পলিসি তখন নির্ধারণ করা হয়েছিল যে তখনকার সময়ে 1973 সালে জনসংখ্যার বার্থ রেট ছিল 3 ভাগ, শতকরা 3 ভাগ। সেই 3 ভাগটাকে 2.8 ভাগে প্রথম 5 বছরের মধ্যে 2.8 ভাগে নামিয়ে আনা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল আর কি। তারপর হচ্ছে দেশের সমাজতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে গৃহীত সকল ব্যবস্থাকে পরিকল্পনাকালে আরো সুসংহত করা। অর্থাৎ বাংলাদেশের সংবিধান যে নীতি গ্রহণ করেছিল সমাজতন্ত্র, এই সমাজতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের যে মেইন 4টে প্রিন্সিপাল ছিল তার মধ্যে অন্যতম একটা ছিল সমাজতন্ত্র। এই সমাজতন্ত্রের
সামস্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে যে সকল গৃহীত ব্যবস্থা ছিল সেই সকল ব্যবস্থা পঞ্চম বার্ষিক পরিকল্পনার মাধ্যমে সেগুলো ব্যবস্থাকে আরও সুসংহত করা হচ্ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। তো যাই হোক, আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি আজকে আমাদের টপিকস অর্থনীতি দ্বিতীয় পত্র 10ম অধ্যায় উন্নয়ন পরিকল্পনা, এবং আমরা আজকে যেই টপিকস নিয়ে আলোচনা করতেছি উন্নয়ন পরিকল্পনার গুলো বাংলাদেশের ক্ষেত্রে এই যে উন্নয়ন পরিকল্পনাগুলোর অভিজ্ঞতা, লক্ষ্য এবং সাফল্যতা, ব্যর্থতা, এই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। আমাদের এখন আলোচনার প্রধান জিনিস হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা প্রণয়ন করা হয়েছিল 1973 সাল থেকে 78 সালে। 1973 সাল থেকে 78 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অলরেডি আমরা লক্ষ্য বা উদ্দেশ্যগুলো আমরা দেখলাম যে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো কী ছিল। এখন আমরা এটার সাফল্য এবং ব্যর্থতা কিছুটা মূল্যায়ন করব। বিস্তারিত বলার এখন এই ক্লাসের মধ্যে সুযোগ নাই, সময় নাই। কেউ যদি এই সম্বন্ধে দেখতে চাও তাহলে আমাদের অর্থনৈতিক বিভিন্ন ম্যাগাজিন, তারপরে গুগল বা ইউটিউবে সেই ভিডিওগুলো বা রচনাগুলো তোমরা দেখে নিতে পারো ওই টাইমে। তো 1978 সালের 30শে জুন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শেষ হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় পরিকল্পনাটি তার নির্ধারিত অধিকাংশ লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ অর্জনে ব্যর্থ হয়েছে। অর্থাৎ আমরা যে প্রথম 5 বছরে যে আমরা পরিকল্পনার লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম বা উদ্দেশ্যগুলো ধরেছিলাম, সেইগুলো আমরা ম্যাক্সিমাম জায়গায় আমরা ফেল হয়েছি বা আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন আমরা করতে পারি নাই বা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি নাই। তো আমরা সেই জিনিসগুলো একটু শর্টলি দেখব, ধারাবাহিক মূল্যায়ন দেখব। তো পঞ্চবার্ষিক পরিকল্পনার আমরা প্রথম মূল্যায়নটা হচ্ছে আর্থিক লক্ষ্যমাত্রা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সরকারি খাতে 3,952 কোটি টাকা এবং বরাদ্দ করায়, কিন্তু পরিকল্পনা শেষে এই খাতে ব্যয়ের পরিমাণ দাঁড়ায় 3,006 কোটি টাকা, অর্থাৎ সরকারি খাতে বরাদ্দের শতকরা মাত্র 81% অর্জিত হয়। অনুরূপভাবে বেসরকারি খাতে মোট বরাদ্দ 503 কোটি টাকার মধ্যে ব্যয় হয়েছে মাত্র 343 কোটি টাকা, অর্থাৎ মোট ব্যয় বরাদ্দের শতকরা 49%। অর্থাৎ আমরা যে লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছিলাম সেই লক্ষ্যমাত্রার অনুযায়ী আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্জনটা আমরা করতে পারি নাই। তারপরে সেকেন্ড জিনিসটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। প্রথম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধির হার 5.5 নির্ধারণ করা হয়েছিল, কিন্তু পরিকল্পনা শেষে জাতীয় উৎপাদন শতকরা 4 হারে প্রবৃদ্ধি হয়েছে। অর্থাৎ আমাদের প্রথম প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5.5, কিন্তু দেখা গেল 5 বছর মূল্যায়ন শেষে আমাদের পরিকল্পনা ছিল 5.5, কিন্তু আমরা মাত্র 4% প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। অথচ কৃষি ও শিল্পের ক্ষেত্রে প্রকৃত উৎপাদন বৃদ্ধির হার ছিল শতকরা 3.7 এবং 0.3 তারপরে হচ্ছে আরেকটা ব্যর্থতার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমলে মাথাপিছু আয় বার্ষিক শতকরা 2.5 হারে বৃদ্ধি লক্ষ্যমাত্রা ধার্য করা হয়, কিন্তু পরিকল্পনা শেষে দেখা যায় 1.1 হারে সেটা অর্জিত হয়েছে। অর্থাৎ 2.5 ধরা হয়েছে, কিন্তু আমাদের অর্জিত হয়েছে 1.1 হারে বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে দ্রব্য উৎপাদন।
প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের মেইন লক্ষ্য ছিল যে বিভিন্ন দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে পরিকল্পনার যে একটা লক্ষ্য বা উদ্দেশ্য ছিল সেটাও কিন্তু আমাদের অর্জিত হয়নি। বিভিন্ন দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে পরিকল্পনার অর্জিত লক্ষ্যমাত্রা হলো চাল 45%, গম 96%, পাট 43%, চা 94%, ডাল 92%, কাপড় 48%, চিনি 105%, বিদ্যুৎ 47%। তা এই যেটা আমরা দেখতে বিভিন্ন উৎপাদনের ক্ষেত্রে পরিকল্পনা অর্জিত লক্ষ্যমাত্রা আমরা যেটা দেখলাম সেই অনুযায়ী আমরা একমাত্র চিনিতে আমরা 105% লক্ষ্যমাত্রা, অর্থাৎ চিনিতে একমাত্র আমরা আমাদের সাফল্যটা অর্জন করতে পেরেছিলাম। বাট আমরা আদার কোনো ক্ষেত্রেই, যেমন চাল 45%, আমাদের লক্ষ্যমাত্রা ছিল 100%, গম 96%, অর্থাৎ আমাদের অন্যান্য লক্ষ্যমাত্রাগুলো পুরোপুরি অর্জিত হয় নাই। তারপর হচ্ছে সঞ্চয়, সেভিংস। সঞ্চয়ের ক্ষেত্রে পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। 1977-78 সাল নাগাদ সঞ্চয়ের পরিমাণ জাতীয় উৎপাদনের 14.2 ভাগে উন্নীত করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়, কিন্তু পরিকল্পনা শেষে সঞ্চয়ের পরিমাণ মোট জাতীয় উৎপাদনের 3.1 ভাগে দাঁড়ায়। 3.1 ভাগে দাঁড়ায়। তারপর হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। প্রথম পঞ্চবার্ষিকের পরিকল্পনার অন্যতম লক্ষ্য ছিল পরিকল্পনা শেষে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, কিন্তু বাস্তবে তা অর্জিত হয়নি, বরং পরিকল্পনার শেষেও খাদ্যের জন্য বিদেশের উপর নির্ভরশীলতা অব্যাহত রয়েছে। তারপর হচ্ছে আমদানি ও রপ্তানি। আমদানি ও রপ্তানির ক্ষেত্রে পরিকল্পনা লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমলে $7,689 মিলিয়ন দ্রব্য সামগ্রী আমদানি করার কথা ছিল। 7,689 মিলিয়ন ডলার, কিন্তু শেষ পর্যন্ত 6,246 মিলিয়ন ডলারের দ্রব্য সামগ্রী আমদানি করা হয়। আমদানি লক্ষ্যমাত্রা মাত্র 79% অর্জিত হয়েছে। অনুরূপভাবে পরিকল্পনা আমলে 4,575 মিলিয়ন ডলারের দ্রব্য সামগ্রী রপ্তানি করার কথা ছিল, কিন্তু 2,594 মিলিয়ন ডলারের দ্রব্য সামগ্রী রপ্তানি করা হয়। পরিকল্পনা শেষে রপ্তানি লক্ষ্যমাত্রা 46.4 ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়। তারপর কর্মসংস্থানের ব্যাপারটা আমরা খেয়াল করব যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম লক্ষ্য ছিল আয় বন্টনে বৈষম্য হ্রাস করা, কিন্তু পরিকল্পনা আয় বন্টনের বৈষম্য হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, বরং এই টাইমে আয় বৈষম্যটা আরও বেশি হারে বৃদ্ধি পেয়েছে। তারপরে কর্মসংস্থান 41 লক্ষ লোকের কর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছিল, কিন্তু পরিকল্পনা আমলে বিনিয়োগের প্রত্যাশিত হার কম হয়, এই লক্ষ্যমাত্রা অর্জিত হয় নাই। তারপর হচ্ছে দ্রব্যমূল্য। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম লক্ষ্য ছিল দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা। 1975 সালের শেষ দিকে দ্রব্যমূল্য কিছুটা হ্রাস পেলেও পরিকল্পনা শেষ দিকে দ্রব্যমূল্য জীবনযাত্রার ব্যয় পুনরায় বৃদ্ধি পায়, ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভবপর হয়ে ওঠেনি। তারপর হচ্ছে পরিবার পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম লক্ষ্য ছিল জনসংখ্যা বৃদ্ধির হার 3 থেকে 2.8 ভাগে নামিয়ে আনা। পরিকল্পনা কমিশনের হাতে এই লক্ষ্যমাত্রা অবশ্য অর্জিত হয়েছে, তবে আবার পরিবার পরিকল্পনা খাতে যে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করা হয়েছে সেই তুলনায় তখনকার তুলনায় এই সাফল্য খুবই কম। তারপর হচ্ছে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা।
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সবচেয়ে বেশি ব্যর্থতা হলো বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা কেন্দ্র। 1973-74 সালে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতার পরিমাণ ছিল শতকরা 62.2 ভাগ, যা 27 ভাগে কমিয়ে আনার কথা ছিল। অথচ পরিকল্পনা শেষে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা শতকরা 77 ভাগ উন্নীত হয়। ফলে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস না পেয়ে বরং তা বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো দেখলাম এবং সে অনুযায়ী আমরা যে সাফল্য বা ব্যর্থতা মূল্যায়ন করলাম, করার পরে দেখা গেল আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1973 থেকে 78 সালে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পারিনি। তারপরেও এইটা একটা খুবই পজিটিভ দিক ছিল যে আমাদের পরিকল্পনা আমরা প্রণয়ন করতে পেরেছি, আমরা সেই অনুযায়ী আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার চেষ্টা করেছি এবং আমাদের সেই জিনিসটা আমাদের শুরু হয়েছিল তখন অর্থনীতি দ্রুত ধাবমান করার উদ্দেশ্য নিয়েই। সেটা একটা সাধুবাদ পাবার যোগ্য। তারপর এই যে ধারাবাহিক আমাদের ব্যর্থতা বা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা যে চেষ্টা এবং করতে না পারা, সেটার মধ্যেও একটা আমাদের স্থবিরতা কাজ করে নাই। কারণ এই লক্ষ্যমাত্রা অর্জন করার ফলে, লক্ষ্যমাত্রা অর্জন নির্ধারণ করার ফলে সবার মধ্যে একটা অ্যাক্টিভনেস জিনিস কাজ করেছে যে লক্ষ্যমাত্রা উদ্দেশ্য অর্জন করতে হবে। সো অর্জন করতে হলে বিধায় আমাদেরকে কাজ করতে হবে এবং যদি অর্জন করতে না পারে তাহলে সেটা ব্যর্থতা হিসেবে মূল্যায়ন করা হবে। সেই তুলনাতে অনেকগুলো আমাদের সেক্টরে আমাদের কাজগুলো এগিয়ে নেওয়া সম্ভবপর হয়েছে আর কি। তারপর হচ্ছে আমরা এই ছিল আমাদের আজকের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সাফল্য বা ব্যর্থতার মূল্যায়ন। তো আমরা শুরুতেই বললাম যে আমাদের ছয়টা পঞ্চবার্ষিক পরিকল্পনা অলরেডি শেষ হয়ে গেছে। আমরা এখন সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2016 থেকে 2020 সাল পর্যন্ত আমরা নির্ধারণ করছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের অর্থনীতিটাকে ঢেলে সাজানো হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের অর্থনীতিকে বিভিন্ন খাতগুলো নির্ণয় করা হয় সেই অনুযায়ী আমাদের ওইখানে উৎপাদন আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করার চেষ্টা করা হচ্ছে আর কি। তো 1973 সাল থেকে 78 সাল যখন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়, তারপর লক্ষ্য ছিল তারপর নেই প্রতি বছরই আবার প্রতি 5 বছর পরেই আবার পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হবে। যাই হোক, 1973 থেকে 78 সাল পরে হঠাৎ করে বাংলাদেশের একটা দ্বিবার্ষিকী পরিকল্পনার মধ্যে চলে যেতে হয়। তো আমাদের দ্বিবার্ষিক পরিকল্পনার প্ল্যানটা কি ছিল এবং দ্বিবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য বা সফলতা ব্যর্থতা সম্বন্ধে আমরা কিছুটা আজকে এখন আলোকপাত করব। 1978 সালে 30 জুন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হওয়ার পর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার কাজ শুরু না করে সরকার 1978 থেকে 80 সালের জন্য একটি দ্বিবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। 1978 সালের 1 জুলাই এই পরিকল্পনার কাজ শুরু হয় এবং 1980 সালে 30 জুন দ্বিবার্ষিক পরিকল্পনার মেয়াদ শেষ হয়। দ্বিবার্ষিক পরিকল্পনার মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছিল 3661 কোটি টাকা। তার মধ্যে সরকারি খাতে বরাদ্দের পরিমাণ 3261 কোটি টাকা। এই পরিমাণ মোট ব্যয় বরাদ্দের শতকরা 83%। দ্বিবার্ষিক পরিকল্পনার বেসরকারি খাতে মোট 600 কোটি টাকা বরাদ্দ করা হয়। এই পরিমাণ মোট শতকরা বরাদ্দের শতকরা 17%। দ্বিবার্ষিক পরিকল্পনায় দেশের নিজস্ব সম্পদ হতে 1304 কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে 1296 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধার্য করা হয়। অর্থাৎ পরিকল্পনার মোট ব্যয়ের 64% বৈদেশিক সাহায্যের মাধ্যমে এবং শতকরা 36% দেশের সম্পদ হতে সংগৃহীত হবে। দ্বিবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য সমূহ, অবজেক্টিভস অফ দ্য 2-year প্ল্যান।
পঞ্চবার্ষিক পরিকল্পনার তুলনায় আরও অধিক হারে অর্থনৈতিক উন্নতি অর্জন করা বা অর্থনৈতিক উন্নয়ন অর্জন করা দ্বিবার্ষিক পরিকল্পনার প্রথম লক্ষ্য। সেকেন্ড লক্ষ্য হচ্ছে উৎপাদন ক্ষমতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি সহ গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। তারপর হচ্ছে উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা কমিয়ে অভ্যন্তরীণ সম্পদের উপর নির্ভরশীলতা বৃদ্ধির মাধ্যমে জাতিকে স্বনির্ভরতার দিকে চালিত করা। তারপর হচ্ছে ক্রমবর্ধমান দারিদ্র্য রোধ, আয় বন্টন ব্যবস্থার উন্নতি এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। দ্রুত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন। পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করা। জনগণের খাদ্য, বস্ত্র, পানীয়, স্বাস্থ্য, শিক্ষার মতো মৌলিক দ্রব্যের চাহিদা পূরণের ব্যবস্থা করা। এই ছিল আমাদের দ্বিবার্ষিক পরিকল্পনার মেইন উদ্দেশ্য। দ্বিবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রাগুলো কি দেখি। লক্ষ্যমাত্রা ছিল জাতীয় উৎপাদন বার্ষিক শতকরা 5, জাতীয় উৎপাদন বার্ষিক উৎপাদন 5.6 রেটে প্রবৃদ্ধি অর্জন করা। তারপর হচ্ছে মাথাপিছু আয় শতকরা 2.8 বৃদ্ধি করা। কৃষি উৎপাদন বার্ষিক 4.1 হারে বৃদ্ধি করা। শিল্প উৎপাদন বার্ষিক শতকরা 7.3 হারে বৃদ্ধি করা। সঞ্চয়ের হার বার্ষিক 2.6 হতে পরিকল্পনা শেষে 5.7 উন্নতি করা। পরিকল্পনা আমলে আরও 33টি থানায় উন্নয়ন কর্মসূচি সম্প্রসারিত করা। পরিকল্পনার অতিরিক্ত 23 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করা। রপ্তানি আয় বার্ষিক শতকরা 11 হার বৃদ্ধি করা। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা 77 থেকে কমিয়ে 64 নামিয়ে আনা। পরিকল্পনার শেষ বছরে খাদ্যশস্যের উৎপাদন 144 লক্ষ মেট্রিক টনে উন্নীত করা যায়, ফলে বিদেশ থেকে খাদ্য আমদানি 17 লক্ষ টন থেকে 13 লক্ষ টনে কমিয়ে আনা। জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করে 1977-78 সালের প্রতি 1040 জন থেকে জন্মহার 1979-80 সালের প্রতি 37 জনে নামিয়ে আনা ছিল এই পরিকল্পনা, দ্বিবার্ষিক পরিকল্পনার লক্ষ্য। তারপরে হচ্ছে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের সম্প্রসারণের হার শতকরা 16 বৃদ্ধি করা। পরিকল্পনা আমলে অতিরিক্ত 500টি গ্রামে বিদ্যুতায়ন কর্মসূচি গ্রহণ করা। স্বাস্থ্য কর্মসূচির সম্প্রসারণ করা এবং অতিরিক্ত 250টি হাসপাতাল বেড ও 280টি পল্লী স্বাস্থ্য কেন্দ্র উপকেন্দ্র স্থাপন করা। পরিকল্পনাকালে স্বল্প মূল্যে 2000 গৃহসহ মোট 65,000 গৃহসংস্থানের ব্যবস্থা করা। পানীয় জলের সরবরাহ বৃদ্ধি করা। 10,000 গভীর নলকূপ সহ 1,65,000 নলকূপ স্থাপন করা। পরিকল্পনা আমলে 275 মাইল দীর্ঘ সড়ক নির্মাণ করা। এছাড়া 40,000 নতুন টেলিফোন লাইন সংযোগ এবং দেশের সব মানুষকে টেলিভিশন সম্প্রসারণ পরিধির আওতায় আনা। এই ছিল দ্বিবার্ষিক পরিকল্পনা উদ্দেশ্য বা লক্ষ্যসমূহ। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো আজকে আর ক্লাসের পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করার আজকের ক্লাসের সময় নিয়ে আমরা আগামী ক্লাসে এরই ধারাবাহিকতায় পরবর্তী টপিকসগুলো নিয়ে আলোচনা করব। আমরা আশা করব তোমরা সকলেই খুব মনোযোগ দিয়ে এই টপিকসগুলো অনুসরণ করবে, যাতে তোমাদের যে কোভিড-19 কারণে তোমাদের সরাসরি ক্লাসে যে ল্যাকিংসটা বা ক্ষতি হচ্ছে সেটা যাতে তোমরা পুষিয়ে নিতে পারো, সেই কামনা থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো করা। তোমরা যদি ফলো করো এই ক্লাসগুলো, আশা করি তোমাদের উপকৃত হবে এবং তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং যথাবিধি স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্ক পরিধান করে এবং সরকারি স্বাস্থ্য বিধি নির্দেশনা মেনে চলে তোমরা চলবে এবং আমরা সবাই মিলে কোভিড-19 মোকাবেলা করব এবং আমরা আশা করি আমরা সকলে আবার আমাদের ক্লাসের মধ্যে তোমাদের সেই চঞ্চলতা দেখতে পাবো এবং সরাসরি ক্লাসের সুযোগ পাবো। তারই ধারাবাহিকতায় আজকে আমি বিদায় নিচ্ছি এখান থেকে। খুদা হাফেজ, ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে এবং সকলকে ভালো রাখার জন্য খুদার কাছে দোয়া করবে। আল্লাহ হাফেজ।